আপনি কি এখনও শুধুমাত্র আধার কার্ড দিয়ে প্যান কার্ড বানানোর কথা ভাবছেন? যদি ভাবেন তাহলে হাতে সময় কিন্তু খুবই কম। কারণ ১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে আসছে বড় পরিবর্তন, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনে। ভারতে প্যান কার্ড বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং এটি আয়কর ব্যবস্থা, ব্যাংকিং, বিনিয়োগ এবং বড় অঙ্কের আর্থিক লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। আর সেই কারণেই প্যান কার্ড সংক্রান্ত নিয়মে কোনো পরিবর্তন মানেই তা কোটি কোটি মানুষের জীবনে প্রভাব ফেলে। সরকারি সংস্থা কমন সার্ভিসেস সেন্টার বা সিএসসির তরফে জানানো হয়েছে, ১ এপ্রিল থেকে প্যান কার্ডের জন্য আবেদন বা আপডেট করার ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড আর যথেষ্ট হবে না। অর্থাৎ এতদিন যে সহজ প্রক্রিয়ায় শুধু আধার দিয়েই প্যান কার্ড তৈরি করা যেত, সেই সুবিধা আর থাকবে না। ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে নাগরিকদের জন্য। এই সময়ের মধ্যে যারা আবেদন করবেন তারা শুধুমাত্র আধার কার্ড ব্যবহার করেই প্যান পেয়ে যেতে পারেন, কিন্তু এরপর থেকে আবেদন করতে গেলে অতিরিক্ত নথি জমা দেওয়া বাধ্যতামূলক হবে। এখন প্রশ্ন হলো, কি কি নতুন নথি লাগবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো ডেট অফ বার্থ বা জন্ম তারিখের প্রমাণপত্র জমা দিতে হবে। এর মধ্যে থাকতে পারে জন্ম সনদ, ভোটার কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট কিংবা ম্যাজিস্ট্রেটের হলফনামা। অর্থাৎ আবেদন প্রক্রিয়াটি আগের তুলনায় আরও যাচাই নির্ভর এবং কঠোর হতে চলেছে। শুধু তাই নয়, প্যান কার্ডের ফর্মেও আসছে পরিবর্তন। পুরনো ফর্ম আর গ্রহণ করা হবে না ১ এপ্রিলের পর থেকে। যারা পুরনো ফর্ম জমা দেবেন তাদের আবেদন বাতিল হয়ে যেতে পারে, ফলে নতুন ফর্ম ব্যবহার করা বাধ্যতামূলক হবে। আরও একটি বড় পরিবর্তন হচ্ছে নামের ক্ষেত্রে। নতুন নিয়ম অনুযায়ী প্যান কার্ডে যে নাম থাকবে তা সম্পূর্ণভাবে আধার কার্ডের সঙ্গে মিল থাকতে হবে। আলাদা করে নাম পরিবর্তনের সুযোগ প্রায় থাকছে না বললেই চলে। এর ফলে নথিপত্রের মধ্যে সামঞ্জস্য বজায় রাখা সহজ হবে। কিন্তু যাদের নথিতে নামের অমিল রয়েছে তাদের আগে থেকেই সতর্ক হতে হবে। এবার আসা যাক আর্থিক লেনদেন সংক্রান্ত বড় পরিবর্তনগুলিতে, যা সরাসরি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে। প্রথমত, ক্যাশ ডিপোজিট বা নগদ জমার নিয়মে পরিবর্তন আসছে। বর্তমানে একদিনে ৫০,০০০ টাকার বেশি জমা করলে প্যান নম্বর দিতে হয়, কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী এই সীমা বদলে হয়ে যাচ্ছে বার্ষিক ১০ লক্ষ টাকা। অর্থাৎ বছরে মোট ১০ লক্ষ টাকার বেশি নগদ জমা করলে প্যান দেওয়া বাধ্যতামূলক হবে। এই নিয়ম সব ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে প্রযোজ্য হবে। দ্বিতীয়ত, গাড়ি কেনাবেচার ক্ষেত্রে পরিবর্তন। এখন পর্যন্ত যে কোনো গাড়ি কেনা বা বিক্রির সময় প্যান বাধ্যতামূলক ছিল, কিন্তু নতুন নিয়মে ৫ লক্ষ টাকার কম দামের গাড়ির ক্ষেত্রে প্যান প্রয়োজন হবে না। এর ফলে সাধারণ মানুষের জন্য ছোট গাড়ি কেনা আরও সহজ হতে পারে। তৃতীয়ত, হোটেল বা রেস্তোরাঁয় বড় অঙ্কের বিল পেমেন্টের ক্ষেত্রে পরিবর্তন। বর্তমানে ৫০,০০০ টাকার বেশি বিল দিলে প্যান প্রয়োজন হয়। নতুন নিয়মে এই সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হচ্ছে। অর্থাৎ ১ লক্ষ টাকার নিচে পেমেন্ট করলে প্যান লাগবে না। চতুর্থত, স্থাবর সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে বড় পরিবর্তন আসছে। এখন ১০ লক্ষ টাকার বেশি সম্পত্তি কিনতে বা বিক্রি করতে প্যান বাধ্যতামূলক। নতুন নিয়মে এই সীমা বাড়িয়ে ২০ লক্ষ টাকা করা হতে পারে। ফলে মাঝারি মূল্যের সম্পত্তি কেনাবেচায় কিছুটা সহজতা আসবে। পঞ্চমত, বীমা বা ইন্স্যুরেন্স ক্ষেত্রে প্যানের ব্যবহার পরিধি বাড়তে পারে। শুধু প্রিমিয়াম নয়, অ্যাকাউন্ট সংক্রান্ত আরও বিভিন্ন ক্ষেত্রে প্যান বাধ্যতামূলক করা হতে পারে। এই সমস্ত পরিবর্তনের মূল উদ্দেশ্য কি? সরকার মূলত আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়াতে চাইছে। প্যান কার্ডের মাধ্যমে বড় অঙ্কের লেনদেন ট্র্যাক করা সহজ হয়, ফলে কর ফাঁকি রোধ করা যায় এবং আর্থিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হয়। এখানে একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, এই পরিবর্তনগুলো সাধারণ মানুষের জন্য ঝামেলা তৈরি করার জন্য নয়, বরং দীর্ঘমেয়াদী একটি সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য। তবে এই পরিবর্তনের ফলে কিছু চ্যালেঞ্জও সামনে আসবে, বিশেষ করে গ্রামীণ বা অর্ধ শহরে অঞ্চলের মানুষের জন্য, যেখানে এখনও অনেক ক্ষেত্রে ডিজিটাল বা নথিভিত্তিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা কম। তাদের জন্য এই নতুন নিয়ম মানা কিছুটা কঠিন হতে পারে। সেই কারণে এখন থেকেই সচেতন হওয়া জরুরি। যদি আপনার প্যান কার্ড না থাকে তাহলে ৩১ মার্চের আগেই শুধুমাত্র আধার দিয়ে আবেদন করে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। আর যদি প্যান থাকে তাহলে নিশ্চিত করুন যে আপনার নাম, জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য আধারের সঙ্গে মিল আছে। সাংবাদিকতা এবং গণমাধ্যমের দৃষ্টিকোণ থেকেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ধরনের নীতিগত পরিবর্তন নিয়ে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি। ভুল বা অসম্পূর্ণ তথ্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। সবশেষে বলা যায়, ১ এপ্রিল থেকে প্যান কার্ডের নিয়মে যে পরিবর্তন আসছে তা শুধুমাত্র একটি আধারিক আপডেট নয়, এটি ভারতের আর্থিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং আধুনিক করার একটি বড় পদক্ষেপ। তাই সময় থাকতে প্রস্তুত থাকুন, নিয়মগুলো বুঝুন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিন, কারণ সচেতন নাগরিকই পারে নিজের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
আপনি কি নতুন ফোন কেনার কথা ভাবছেন? তাহলে হয়তো খেয়াল করেছেন যে ফোনটি গত বছর 50,000 টাকায় ছিল তার নতুন ভার্সন এখন 65 থেকে 70,000। এটা শুধু আপনার মনে হচ্ছে না, বাস্তবে স্মার্টফোনের দাম গড়ে 20% পর্যন্ত বেড়েছে। আর এই দামের পেছনে আছে এক অদ্ভুত কারণ, এআই ডেটা সেন্ট্রেস। কোন ফোন কতটা দাম বেড়েছে? শ্রিঙ্কফ্লেশন মানে কি? কেন এআই আপনার ফোনকে দামি করছে? কতটা বেড়েছে দাম? রেডমি নোট 14, রেডমি নোট 15 18,999 টাকা থেকে 22,999 টাকা, প্রায় 21% বৃদ্ধি। ওপো রেনো 14, ওপো রেনো 15 37,999 টাকা থেকে 45,999 টাকা, প্রায় 17% বৃদ্ধি। iQOO 13, iQOO 15 54,999 টাকা থেকে 72,999 টাকা, প্রায় 24% বৃদ্ধি। রিয়েলমি GT 7 Pro, রিয়েলমি GT 8 Pro প্রায় 16% বৃদ্ধি। ভিভো X200, ভিভো X300 প্রায় 13% বৃদ্ধি। এই ট্রেন্ডে স্পষ্ট আপনার পছন্দের ফোনের পরবর্তী মডেল প্রায় 15 থেকে 25% বেশি দামি। শ্রিঙ্কফ্লেশন, কম স্পেক বেশি দাম। সব ব্র্যান্ড কিন্তু সরাসরি দাম বাড়াচ্ছে না, কিছু কোম্পানি করছে শ্রিঙ্কফ্লেশন, মানে দাম সামান্য বাড়িয়ে কিছু ফিচার কেটে দিচ্ছে। উদাহরণ OnePlus 15R, সামান্য দাম বৃদ্ধি কিন্তু টেলিফটো ক্যামেরা বাদ। LTPO ডিসপ্লে সরানো। OnePlus 15 হ্যাসেলব্ল্যাড পার্টনারশিপ শেষ, ছোট ক্যামেরা সেন্সর, 2.5K থেকে 1.5K ডিসপ্লে। রিয়েলমি 16 Pro একই দাম কিন্তু কম শক্তিশালী চিপসেট। এভাবে কোম্পানিগুলো খরচ ব্যালেন্স করছে, আসল কারণ এআই ট্যাক্স। মূল অপরাধী অল নিভিডিয়া, ওপেন এআই, গুগল, এরা বিশাল এআই ডেটা সেন্টার বানাচ্ছে। এর জন্য দরকার হাই ব্যান্ডউইথ মেমরি, HBM, হাই এন্ড DRM, LPDDR5X RAM, NAND স্টোরেজ। ফলে কি হচ্ছে? মেমরি চিপের ঘাটতি। শোনা যাচ্ছে স্যামসাং পর্যন্ত মেমরি চিপের দাম 60% পর্যন্ত বাড়িয়েছে। ফোন কোম্পানিগুলি এখন এআই কোম্পানির সাথে একটা চিপের জন্য প্রতিযোগিতা করছে, আর এআই কোম্পানিগুলো বেশি মার্জিন দেয়, ফলে ফোন নির্মাতাদের দাম বাড়াতে বাধ্য হন। এটাই এআই ট্যাক্স। ব্র্যান্ডগুলোর নতুন কৌশল, সাব ব্র্যান্ড একত্রীকরণ। ওপো রিয়েলমিকে নিজের অধীনে নিয়ে এসেছে খরচ কমাতে। নতুন ভ্যারিয়েন্ট দিয়ে গ্যাপ পূরণ রেনো 15C। রেনো 15 এর কম শক্তিশালী ভার্সন ভিভো X200T, ভিভো X300 এর নিচে সেগমেন্ট পূরণ। বাজেট মডেল কমানো, কম মার্জিনের বাজেট ফোন দিয়ে প্রো অ্যান্ড আলট্রা ভ্যারিয়েন্টে ফোকাস। সফটওয়্যার সাপোর্ট, নতুন বিক্রয় পয়েন্ট। আগে ব্র্যান্ড বলতো সবচেয়ে বেশি র্যাম, সবচেয়ে বড় ক্যামেরা, এখন বলছে 6 থেকে 7 বছর সফটওয়্যার আপডেট। ভিভো, মোটরোলা, ওয়ানপ্লাস দীর্ঘমেয়াদী আপডেট দিয়ে উচ্চ দামের যৌক্তিকতা দেখাচ্ছে। ভারত সরকারও সক্রিয়। ইউনিয়ন বাজেট 2026-এ ক্যামেরা মডিউল, ডিসপ্লে প্যানেল, ব্যাটারি কম্পোনেন্টের আমদানি শুল্ক কমানো হয়েছে। 40,000 কোটি টাকা সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য বরাদ্দ, তবে এগুলো দীর্ঘমেয়াদী সমাধান, তাৎক্ষণিক স্বস্তি নয়। সেল সিজনের জন্য অপেক্ষা করবেন। লঞ্চ অফার এবং ব্যাংক ডিসকাউন্ট দেখুন। গত বছরের ফ্ল্যাগশিপ বিবেচনা করুন, যেমন OnePlus 13R কম দামে ফ্ল্যাগশিপ লেভেল স্পেক, 3টি বড় ওএস আপডেট, 5 বছর সিকিউরিটি প্যাচ। নিজের প্রয়োজন বুঝে কিনুন। সবচেয়ে হাই স্পেক ভার্সন দরকার নাও হতে পারে। দাম বৃদ্ধি আর অস্থায়ী নয়। এআই ডিমান্ড, মেমরি সংকট, উচ্চ উৎপাদন খরচ সব মিলিয়ে স্মার্টফোন ইন্ডাস্ট্রি বদলে যাচ্ছে। মোর স্পেসেস ফর লেস মেমরি যুগ শেষ। এখন ফোকাস, অভিজ্ঞতা, সফটওয়্যার, দীর্ঘমেয়াদী ব্যবহার। আপনাকে মানিয়ে নিতে হবে উচ্চ আপগ্রেড খরচের সাথে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।